আজ ফরাসি বিপ্লবের ফ্রান্সের ইতিহাসের এমন একটি সময় পর্ব নিয়ে আমরা আলোচনা করব, যেটি মাত্র ১৩ মাস চলেছিল, কিন্তু ফ্রান্সের ইতিহাসে একটা ভয়ঙ্কর ছাপ রেখে গেছে। আচ্ছা, কখনো এরকম মনে হয় যে যেখানে স্বাধীনতা থাকবে সেখানে ভয় বা সন্ত্রাসের কোনো জায়গা থাকবে না? কিন্তু ফ্রান্সে এই সময় সেটা ছিল না, এটা পুরো উল্টো ঘটেছিল। এমন একটি জিনিস ঘটেছিল সেই সময়, যে ফ্রান্সের যে মূল নীতি, ফরাসি বিপ্লবের যে মূল নীতি সাম্য, মৈত্রী এবং স্বাধীনতা, সেটা পুরো পরিবর্তন হয়ে ভয় এবং সন্ত্রাস সৃষ্টি হয়েছিল। ভয় এবং সন্ত্রাস চালু হয়েছিল সেই সময়। আমরা কোন সময়ের কথা বলছি না, ১৭৯৩ থেকে ১৭৯৪, মোট ১৩ মাস এই সময়কাল চলেছিল। বিপ্লবকে বাঁচানোর জন্য ভয়কে রাষ্ট্রনীতি করা হলো, যে বিপ্লব থাকতে গেলে ভয় থাকতে হবে, সন্ত্রাস থাকতে হবে, না হলে হবে না। স্বাধীনতা যদি আমরা পেতে চাই, আমরা যদি স্বাধীন হয়ে থাকতে চাই, তাহলে কিন্তু ভয় সৃষ্টি করতে হবে মানুষের মধ্যে। এই রকম একটি পরিস্থিতি এই সময় চালু করা হয়েছিল। এটি কেন এলো সন্ত্রাসের রাজত্বকালটা? ধরো ১৭৯৩ সাল, ফ্রান্সে সেই সময় চলছে। বাইরে ইউরোপের রাজারা আক্রমণ করছে, ভেতরে বিদ্রোহ দাউ দাউ করে চলছে। সেই সময় যে ফ্রান্সের রাজা ছিলেন, রাজা ষোড়শী, তিনি মারা গেছেন। বিপ্লব বাঁচাতে নেতারা নিলেন এক ভয়ঙ্কর সিদ্ধান্ত, যে বিপ্লবকে বাঁচিয়ে রাখতে হবে, না হলে কিন্তু স্বাধীনতা ধীরে ধীরে শেষ হয়ে যাবে। তাই বিপ্লবকে বাঁচাতে গেলে নেতারা কি ভাবলেন, যে ভয় আনতে হবে, মানুষের মধ্যে একটা ভয় সৃষ্টি করতে হবে। কেন এই সন্ত্রাসের রাজত্বকালে প্রয়োজন হলো? বিদেশি আক্রমণ। সেই সময় অস্ট্রিয়া, প্রাশিয়া, এরা না ফ্রান্সকে আক্রমণ করছিল। কেন করছিল আক্রমণ? ওদের ভয় ছিল, যেভাবে ফ্রান্সে বিপ্লব হলো, সাধারণ মানুষ যেভাবে বিপ্লব ঘটালো ফ্রান্সে, এই বিপ্লব যেন অস্ট্রিয়া, প্রাশিয়া অবধি না আসে, তাহলে তো তাদের উপর কন্ট্রোল হারিয়ে যাবে না। সেখানকার সেই সময় যারা শাসক, সাধারণ মানুষকে শাসন করছে, সাধারণ মানুষ তো এখান থেকে ইন্সপায়ার হবে, যে ফ্রান্সে যদি বিপ্লব হতে পারে, তাহলে আমাদের এখানেও হতে পারে। তাই তারা সেই বিপ্লবকে ছড়াতে, যাতে না ছড়ায়, ফ্রান্সের বাইরে যাতে না আসে, এই ফরাসি বিপ্লবের আভাস যেন বাইরে অবধি না পৌঁছায়, সে কারণে অস্ট্রিয়া এবং প্রাশিয়া তারাও আক্রমণ করতে শুরু করলো। তার সঙ্গে সঙ্গে যোগ দিল ইংল্যান্ড ও স্পেন। তারাও ভাবলো যে একদম ঠিক, ফরাসি বিপ্লব যেন বাইরে না আসে, আমাদেরকে ফ্রান্সকে তার আগেই থামাতে হবে। ফ্রান্স চারিদিক থেকে একটা বিপদের বেড়াজালে ফেঁসে গেল। সেনাবাহিনীও সেই সময় ছিল কিন্তু দুর্বল এবং সংকটে। রাজা ষোড়শ বা তার আগে যারা রাজারা ছিলেন, পঞ্চদশ লুই ছিলেন, চতুর্দশ লুই ছিলেন, তারা তো পুরো ফ্রান্সকে শেষ করে দিয়ে গেছিলেন। রাজা ষোড়শ লুইয়ের যে একটা বিলাসবহুল জীবনযাপনের খরচা, সেনাবাহিনীর দিকে তো কোনো নজরই দেননি, প্লাস আমেরিকাকে সাহায্য করেছিলেন। আমেরিকার স্বাধীনতার যুদ্ধ যখন হচ্ছিল, আমেরিকাকে সাহায্য করেছিলেন। তো তখন থেকে তো এমনিতেই সেখানকার সেনাবাহিনী দুর্বল এবং সংকটে পড়ে গেছিলো, এবং ফরাসি বিপ্লবের পরে তার কিছু ছিল না, আর একদম শেষ। এদিকে ভেতরেও বিদ্রোহ হচ্ছে, ভান্দে অঞ্চলে মানুষজন বিদ্রোহ করছে, রাজতন্ত্র সমর্থকদের ষড়যন্ত্র চলছে, খাদ্যাভাব দেখা দিচ্ছে। যেহেতু যুদ্ধ অনেক দিন ধরে, দীর্ঘদিন ধরে চলেছে, মূল্য বৃদ্ধি হয়েছে খাবারের, এবং খাদ্যাভাব দেখা দেওয়াটা খুবই স্বাভাবিক। সেই সময় রাজা ষোড়শ লুই মারা যাচ্ছেন ১৭৯৩ জানুয়ারি মাসে। রাজা ষোড়শ লুই মারা গেলেন। এখন কার হাতে সেই পাওয়ারটা যাবে, কে সেই সময় ফ্রান্সকে কন্ট্রোল করবে, এই নিয়ে দুটো দলের মধ্যে মতবিরোধ দেখা দেয়। একটি হচ্ছে জিরোন্ডিন বা গিরোন্দা দল বলা হয়, এবং একটা হচ্ছে জ্যাকোবা দল। এখন আমরা এই দুটি দল সম্পর্কে জানব, যে জিরোন্ডিন দলের কি মতাদর্শ ছিল, এবং জ্যাকোবিন দলের বা জ্যাকোবা দলের কি মতাদর্শ ছিল। দুটোই কিন্তু বিপ্লবী দল। ফরাসি বিপ্লবে দুটি প্রধান রাজনৈতিক দল পরস্পরের বিরুদ্ধে লড়াই করে। এই দ্বন্দ্বই সন্ত্রাসের রাজত্বের পথ তৈরি করেছিল। আমরা দেখব প্রথমে জিরোন্ডিন দলের কি মতাদর্শ ছিল। জিরোন্ডিন দলের নেতা ছিলেন ব্রিসো, মাদাম রোলা এবং ভেরোনিও। কি বললাম? ব্রিসো, মাদাম রোলা এবং ভেরোনিও।
প্রদেশের বণিক ও বুর্জোয়া শ্রেণী, মধ্যপন্থী প্রজাতন্ত্র, বিকেন্দ্রীভূত ক্ষমতা, আলোচনা ও সংস্কার, সন্ত্রাস নয়, জ্যাকোবাদের হাতে দমন, নেতাদের গিলোটিন। আমি একটু সহজ করে এটাকে বোঝাচ্ছি। জিরোন্ডিন কারা ছিলেন? যারা ছিলেন নরমপন্থী। মানে আমাদের যেমন ভারতবর্ষের স্বাধীনতার আগেও নরমপন্থী চরমপন্থী ভাগ ছিল, ঠিক এক্স্যাক্টলি ওইভাবেই মনে রাখবে। জিরোন্ডিন হচ্ছে নরমপন্থী, মধ্যপন্থীতে তারা বিশ্বাস করত, তারা ভাবতো আলাপ আলোচনার মাধ্যমেই কিন্তু স্বাধীনতা বা বিপ্লবকে বাঁচিয়ে রাখা পসিবল, এর জন্য কোনো ভয় সন্ত্রাসের দরকার নেই। তারা আলোচনার মাধ্যমে সংস্কার আনতে চাইছিল, কোনো সন্ত্রাস চাইছিল না। তারা চাইছিল যে ঠিক আছে, যদি রাজা সেরকম কেউ ষোড়শীর পরে আবার বসে, তার সঙ্গে আলাপ আলোচনা করব, ফ্রান্সের উন্নতি ঘটানোর চেষ্টা করব, কিন্তু ভয় দেখিয়ে নয়, সন্ত্রাসের দ্বারা না। এরা ছিলেন জিরোন্ডিন। এদের মধ্যে ছিলেন ব্রিসো, মাদাম রোলা এবং ভেরেনিও। কিন্তু যেহেতু মানুষজন সেই সময় আর আলাপ আলোচনার মধ্যে যেতে চাইছিলেন না, যে আর সহ্য করতে পারছি না, এখন আমরা এবার বিপ্লব চাই। রাজা ষোড়শী মারা গেছেন, সেই সময়কার পরিস্থিতি। কিন্তু ওরা বুঝতে পারেনি সাধারণ মানুষ যে বিপ্লব চাই করতে গিয়ে এমন মানুষের হাতে পাওয়ারকে তুলে দেওয়া হবে যে একটা সময় সাধারণ মানুষকেই শেষ হয়ে যেতে হবে পরপর। তাই জিরোন্ডিন দলকে জ্যাকোবিন দলরাই হারিয়ে দিলেন, দমন করলেন, এবং বহু জিরোন্ডিন নেতাকে গিলোটিনে হত্যা করা হয়েছিল। এখন একটু আমি বলে দিই যে গিলোটিন কি। জোসেফ গিলোটিন বলে একটা ডাক্তার ছিলেন, যিনি একটি মরণ যন্ত্র আবিষ্কার করেন, শিরোচ্ছেদ যন্ত্র, যে মাথার মানে ঘাড়ের কাছে একটি ধারালো অস্ত্র এসে পড়বে ওপর থেকে, এবং মাথা এবং দেহ আলাদা হয়ে যাবে, যাতে যন্ত্রণা নাকি কম হয় মৃত্যুর সময়। এই কারণে এই যন্ত্রণা থেকে অল্প যন্ত্রণাদায়ক মৃত্যুর জন্য এই যন্ত্রটা আবিষ্কার করা হয়। এই যন্ত্রের দ্বারা কিন্তু জিরোন্ডিন দলের অনেক সদস্যকে মারা হয়েছিল। এরপর আসি জ্যাকোবিন দলে। প্রথমে যে ছবিটা দেখলে ফ্রন্টে একদম, সেই ছবিটা কিন্তু গিলোটিন যন্ত্রের ছিল। এরপরে জ্যাকোবিন দলের নেতা কারা কারা ছিলেন? ম্যাক্সিমিলিয়ান রবস্পিয়ার, সেন্ট জাস্ট এবং দাঁতো। এরা সবসময় সন্ত্রাস চরমপন্থী নেতা ছিলেন, র্যাডিক্যাল। এরা ভাবতেন যে কখনো আলাপ আলোচনার মাধ্যমে আমাদের বিপ্লব আনা বা স্বাধীনতা আনা সম্ভব না। প্যারিসের শ্রমিক ও নিম্ন মধ্যবিত্তরা ছিলেন এই দলের সদস্য। চরম সাম্যবাদ, কেন্দ্রীয় ক্ষমতা, কঠোর বিপ্লব, শত্রু নির্মূল করো, বিপ্লব বাঁচা। এটা কথা, শত্রুকে পুরোপুরি শেষ করে দাও, ওদের সঙ্গে আলাপ আলোচনার কোনো দরকারই নেই, শেষ করো, বিপ্লব বাঁচাও। সন্ত্রাসের রাজত্ব চালালো তারা, এবং পরে থার্মিডোরীয় পতন। এগুলো আমি পরপর ডিসকাস করতে করতে যাব। মনে রাখবে যে জিরোন্ডিনরা ছিলেন নরমপন্থী এবং জ্যাকোবিনরা ছিলেন চরমপন্থী। এরপর আসি, যখন ষোড়শী মারা গেলেন, জ্যাকোবিন দল কে ক্ষমতায় আসলো জিরোন্ডিন দলকে হারিয়ে। তখন সেই জ্যাকোবিন দলরা একটি কমিটি অফ পাবলিক সেফটি তৈরি করলেন 12 জন সদস্যকে নিয়ে। সেই কমিটি অফ পাবলিক সেফটির হেড কে ছিলেন? না, ম্যাক্সিমিলিয়ান রবস্পিয়ার ছিলেন। সে পাবলিক সেফটির কাজ কী ছিল? যে যারাই বলবে যে বিপ্লব প্রয়োজন নেই, তাদেরকেই সন্দেহ করো এবং তাদেরকেই ধরে নাও। এরকম করতে করতে কোনো মানুষের আর বাক স্বাধীনতা বলে কিছুই ছিল না। একটু মুখ দিয়ে কিছু উচ্চারণ করলেই তাকে গ্রেফতার করে নেওয়া হতো। এবং এরা ল অফ সাসপেক্ট, যাকেই সন্দেহ হবে যে স্বাধীনতার বিরুদ্ধে বা বিপ্লবের বিরুদ্ধে তোমার মনে হচ্ছে, তাকেই গ্রেফতার করে নাও। গ্রেফতার করে বিপ্লবের বিচারালয়ে তোলো, বিপ্লবের বাধ্যভূমিকে তাকে গিলোটিনে হত্যা করে দাও। এই ছিল তাদের প্রসেস। কী ছিল দেখি। 1793 সালে 12 জন সদস্য নিয়ে গঠিত ছিল যুদ্ধকালীন সরকার, আমরা বলতে পারি। যুদ্ধ, বিচার, গ্রেফতার সব কিছু এদের হাতে ছিল, যে যুদ্ধ হবে, বিচারও হবে, গ্রেফতারও হবে। এর মূল নেতা বা প্রধান নেতা কে ছিলেন? না, রবস্পিয়ার ছিলেন। এছাড়া সেন্ট জার্জ ছিলেন বিপ্লবের দেবদূত, তাকে বলা হতো। ল অফ সাসপেক্ট, যেটা বললাম, যে যাকে সন্দেহ হবে বিপ্লবের বিরোধিতা করছে, তাকে গ্রেপ্তার করে নেওয়া হতো। রিভলিউশনারি ট্রাইব্যুনাল, এবং শেষে বিচারালয় করা হতো, এবং বিচারে কাউকে সাক্ষী হিসেবে রাখা হতো না। যাকে গ্রেফতার করা হয়েছে তার হয়ে যে কোনো উকিল কেস লড়বে, এরকম কোনো পরিস্থিতি তৈরিই করা হতো না। তার আগেই তাকে রায় শুনিয়ে গিলোটিনে হত্যা করা হতো। ম্যাক্সিমিলিয়ান রবস্পিয়ার, যিনি যার উপনাম ছিল দ্য ইনকরাপ্টেবল, আইনজীবী থেকে বিপ্লবী নেতা। তিনি মঞ্চে উঠলে ফ্রান্স পুরো কাঁপতো। কেমন
নেতা সেটা বোঝাই যাচ্ছে যে মানুষজন তাকে ভয় পেত, মানে রেসপেক্ট কম, ভয় বেশি, কিন্তু শেষে সেই গিলোটিনে তাকে গ্রাস করলো। আইনজীবী ছিলেন, পরে রাজনীতিবিদে তিনি আসেন, জ্যাকোবিন দলের প্রধান নেতা ছিলেন, কমিটি অফ পাবলিক সেফটিরও নেতা ছিলেন। এই রবস্পিয়ার তিনি বললেন যে ল অফ সাসপেক্ট দ্বারা মানুষজনকে গ্রেপ্তার করা হোক এবং তাদেরকে গিলোটিনে হত্যা করা হোক। এখন এই ল অফ সাসপেক্ট আমি আগেই বলে দিলাম, এটা খুবই ইম্পর্টেন্ট, যেটা 1793 চালু হয়েছিল। এবার আসবে ল অফ 22 প্রাইডিয়াল 1994। কি না, অভিযুক্তের আত্মপক্ষ সমর্থনের অধিকার আরও কমলো, বিচার আরও দ্রুত, মৃত্যুদণ্ড আরও বেশি। এটাতে কি বলা হচ্ছে যে যাকে সন্দেহ হলো তাকে গ্রেপ্তার করে নাও এবং তার পক্ষে বেশিক্ষণ কোনো আদালতে কেস না চালিয়ে দ্রুত কিছু একটা মানে সিদ্ধান্তে পৌঁছাও। কিছু একটা সিদ্ধান্ত কি? কিছু একটা সিদ্ধান্ত হচ্ছে আদালতে তোলো এবং তার পক্ষে তার বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ জোটাও এবং তাকে গিলোটিনে হত্যা করে দাও। এইভাবে ম্যারি আন্তোয়ানেতকেও গিলোটিনে হত্যা করা হয়েছিল। এই গিলোটিনকে বলা হতো মেশিন অফ ইকুয়ালিটি, যে সমতার যন্ত্র, সমস্ত মানুষকে একইভাবে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে। এবং শেষমেশ যদি আমরা দেখি তাহলে দেখা যাবে যে মানুষজন অতিষ্ঠ হয়ে যায় এবং অতিষ্ঠ হওয়ার পরে রবস্পিয়ারকেও তারা গ্রেপ্তার করে এবং গ্রেপ্তার করে গিলোটিনে হত্যা করে। বলা হয় যে সেই সময় ফ্রান্সে একটি নদী ছিল, লয়াল নদী, সেখানে প্রায় 40,000 মতো মানুষকে মেরে ফেলা হয়েছিল এবং এত মানুষকে মারা হয়েছিল যে সবাই ওই মৃতদেহকে লয়াল নদীতে ফেলা হতো এবং লয়াল নদীর রং নাকি একদম লাল হয়ে যায় সেই সময়। থার্মিডোর ফরাসি বিপ্লবী ক্যালেন্ডারের 11তম মাস, 9ই থার্মিডোর 1994 কনভেনশনে রবস্পিয়ারের বিরুদ্ধে চিৎকার উঠল যে আর বিপ্লব না, এই নেতাকে এবার মরতে হবে। বিপ্লবের বিরুদ্ধে দাঁড়ালো। পরদিন গিলোটিনে মাথা হারালেন কে? এই রবস্পিয়ার। 9ই থার্মিডোর হয়েছিল বলে এটিকে বলা হচ্ছে থার্মিডোরীয় প্রতিক্রিয়া। কারণ অবশ্যই জানো যে রবস্পিয়ারের যে স্বৈরাচারী তিনি শাসন চালু করেছিলেন এই 13 মাস, সেটাই ল অফ সাসপেক্ট, ল অফ 22 প্রাইডিয়াল। দীর্ঘ সন্ত্রাসে সবাই ক্লান্ত হয়েছিল এবং বুর্জোয়া শ্রেণীর স্বার্থ ক্ষুণ্ণ করছিল রবস্পিয়ার। এই ঘটনা কবে ঘটে? 9ই থার্মিডোর বা 28শে জুলাই, তাই 27শে জুলাই অবধি 1794-এ সন্ত্রাসের রাজত্বকাল শেষ হয়ে যায়। 28শে জুলাই রবস্পিয়ারকে হত্যা করা হয়। রবস্পিয়ার, সেন্ট জাস্ট, কুথন গ্রেপ্তার হন। প্যারি কমিউন তাদের বাঁচাতে ব্যর্থ হয় এবং 10ই থার্মিডোর 3 জনেরই গিলোটিনে হত্যা হয়েছিল। তার মানে আরেকটি জিনিস দেখলাম যে রবস্পিয়ারের একা নয়, তার সঙ্গে কোথন এবং সেন্ট জাস্টেরও এখানে গিলোটিনে হত্যা করা হয়েছিল। পরিণাম কী হয়? জ্যাকোবিন ক্লাব বন্ধ হয়ে যায়, বন্দীদের মুক্ত করা হয়। অনেক বন্দী ছিল না যাদেরকে সাসপেক্টের কারণে বন্দী করা হয়েছিল, যে হয়তো বিপ্লব চাই না, সেইভাবে ডিরেক্টরি সরকার প্রতিষ্ঠা হয়। 5 জন ডিরেক্টর আসেন এবং তাদের সরকার গঠন হয় 1795। এরপরে ডিরেক্টরি শাসনের পরে কনসুলেট শাসন আসে, যেটি চালু করেছিলেন কে? নেপোলিয়ন। থার্মিডোর আজও রাজনীতিতে বিপ্লবের বিরুদ্ধে প্রতিক্রিয়ার একটি প্রতীক। এবার আমরা দেখব ইতিহাসবিদদের মূল্যায়ন পক্ষে এবং বিপক্ষে। পরীক্ষায় এই প্রশ্নটি সবচেয়ে বেশি আসে কোনটি? না, সন্ত্রাসের রাজত্ব কি বিপ্লবের অপরিহার্য পরিণতি ছিল? উভয় পক্ষে যুক্তি জানানো দরকার। যারা সমর্থন করছেন যে হ্যাঁ সন্ত্রাসের রাজত্বকাল প্রয়োজন ছিল, তারা কি বলছেন? যে বিদেশে আক্রমণ হয়েছিল, মানে কারণগুলো দেখাচ্ছেন। বিদেশে আক্রমণ হচ্ছিল, ভিতরেও বিদ্রোহ চলছিল এবং বিপ্লব রক্ষার জন্য একটা কঠোরতা দরকার ছিল, যেহেতু রাজা ষোড়শ লুই এমন একটি পরিস্থিতি তৈরি করে দিয়ে গেছিলেন যেটা প্রয়োজন ছিল একটা কঠোরতার। যুদ্ধকালীন পরিস্থিতিতে সাধারণ নিয়ম চলে না, সেই সময় একটু কঠোরতা দেখাতেই হয়, যেহেতু সে সময় যুদ্ধ চলছিল। তাই সন্ত্রাস ছাড়া কিন্তু বিপ্লব টিকতো না। সেন্ট জাস্ট কি বলছেন? স্বাধীনতা আর তার শত্রুদের ক্ষমা করে না। স্বাধীনতা আনতে গেলে শত্রুদের মরতে হবে, এটা কে বলছেন? সেন্ট জাস্ট বলছেন। অন্যদিকে যারা সমালোচক ছিলেন এই সন্ত্রাসের রাজত্বকালকে, যারা মানেন না, তারা কি বলছেন? যে না, এতটা প্রয়োজন নেই, এই চরম লঙ্ঘনা ঘটেছিল এই সময়, বিনা বিচারে ফালতু ভাবে মানুষকে মারা হয়, বিচার ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস হয়। একটা স্বৈরাচারী শাসন চালিয়েছিলেন রবস্পিয়ার নিজে। নির্দোষ মানুষের মৃত্যুদণ্ড হয়েছিল এবং ভয়ের পরিবেশ বিপ্লবে আদর্শকে ক্ষুণ্ণ করেছে। দান্ত কি বলছেন? দান্ত বলছেন যে
বিপ্লব নিজের সন্তানদেরই গ্রাস করে। তাহলে সান জাস্টের একটা মতবাদ যে বিপ্লব শত্রুদেরও ছাড়ে না, আর ধাতব বলছেন কি যে বিপ্লব নিজের সন্ত্রাসীদেরই গ্রাস করে। এখন তোমাদের প্রশ্ন হচ্ছে তোমাদের কাছে যে তোমরা কাকে সাপোর্ট করবে, সমালোচক হবে নাকি সমর্থন হবে, এখন তোমরা ডিসাইড করবে, নাকি মধ্যপন্থী হবে। এখন আমরা দেখব বিশ্লেষণাত্মক প্রশ্ন। সন্ত্রাসের রাজত্বকালকে কি বিপ্লবে অপরিহার্য পরিণতি বলা যায়? বাহ্যিক অভ্যন্তরীণ সংকটগুলো তোমরা আগেই দেখলে, জ্যাকোবা মতাদর্শ দেবে এবং সমালোচনা এবং সমর্থনে তোমরা কথা বলতে পারো। রবস্পিয়ার কি বিপ্লবের রক্ষক ছিলেন নাকি স্বৈরাচার প্রতিষ্ঠাকারী ছিলেন? আমার যতটা মনে হয় এখানে এরকম উত্তর দেওয়া হবে যে প্রথম দিকে রক্ষক ছিলেন, কিন্তু পরে তিনি যখন নিজেই সন্ত্রাসের রাজত্বকাল চালাতে চাইলেন তখন তিনি স্বৈরাচার হয়ে উঠেছিলেন। তিনি নিজের বন্ধুকেই ছাড়েননি, দাঁতকেও তিনি গিলোটিনে হত্যা করেছিলেন, তাহলে ওনাকে স্বৈরাচার বলবো না তো কি বলবো, তাই না? থার্মিডোরীয় প্রতিক্রিয়া কি সন্ত্রাস বন্ধ করেছিল নাকি বিপ্লবের গতি বদলে দিয়েছিল? অবশ্যই সন্ত্রাস বন্ধ করেছিল। পুরো সন্ত্রাসের রাজত্বকালটাই তো এখানে শেষ হয়ে যায়, কিন্তু একটা নতুন বিপ্লবের রাস্তাও দেখিয়েছিল। এরপরে তো বিপ্লব থামেনি, কিন্তু নতুনভাবে এসেছিল সেটি। জ্যাকোমা বা জিরোন্ডিন দলের পার্থক্য বিপ্লবের গতিপথে কীভাবে প্রভাব ফেলেছিল? নিজেদের মধ্যে মতাদর্শের ভেদাভেদ ছিল, শক্তিঘাটির ভেদাভেদ ছিল, সন্ত্রাসের সূচনা জ্যাকোবিন দলেরা করেছিলেন এবং পারস্পরিক একটা বিরোধিতা ছিল, তো গতিপথের তো কিছুটা প্রভাব ফেলবেই। আমরা এমসিকিউ প্রশ্ন একবার দেখে নেব কী ধরনের এমসিকিউ আসতে পারে। সন্ত্রাসের রাজত্বকাল কোন সময়কালকে বলা হয়? 1793 থেকে 94, জুন থেকে জুলাই মাস, মোট 13 মাস চলেছিল। ল অফ সাসপেক্ট কত সালে পাস হয়? 1993। কমিটি অফ পাবলিক সেফটি কতজন সদস্য ছিলেন? 12 জন। রবস্পিয়ারের উপনাম কী ছিল? দ্য ইনকারাপ্টেবল। থার্মিডোরীয় অভ্যুত্থান কবে হয়? 9 থার্মিডোর। জিরোন্ডা দল কাদের প্রতিনিধিত্ব করত? প্রদেশের বণিক শ্রেণীকে প্রতিনিধিত্ব করত। বণিক শ্রেণী থেকে প্রতিনিধিত্ব করত জিরোন্ডা দল। এখন আমরা দেখব যে পরীক্ষা কীভাবে মনে রাখতে হবে বা পরীক্ষার আগে মূল পয়েন্টগুলো কী। কারণ অবশ্যই পড়তে হবে যে সন্ত্রাসের রাজত্ব বা রেইন অফ টেরর কেন হয়েছিল। কমিটি অফ পাবলিক সেফটি সম্পর্কে জানতে হবে। মোটামুটি একটা সংখ্যা যদি মনে রাখা যায় যে কতজনের মৃত্যু হয়েছিল, তাহলে ব্রড কোয়েশ্চেনগুলো লেখা যায়। দুটি দল অবশ্যই জিরোন্ডিন এবং জ্যাকোবিন দলের কথা বলতে হবে, কারণ সেখান থেকে সন্ত্রাসের রাজত্বটা শুরু। ম্যাক্সিমিলিয়ান রবস্পিয়ারকে তো বাদই দেওয়া যাবে না, কারণ উনি ছিলেন প্রধান নেতা এটার। এবং শেষমেশ থার্মিডোরীয় প্রতিক্রিয়ার দ্বারা এটি শেষ হয়। তাহলে এই ছিল আমাদের সন্ত্রাসের রাজত্বকাল বা রেইন অফ টেরর নিয়ে একটা সংক্ষিপ্ত আলোচনা।